খুব ভালো করেই জানি যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি। সেই ভাবি রাজার সামনে, যে আমাকে শত্রু হিসেবে ব্যক্ত করার সময়েও পিতার নামের আগে মগধের নাম রেখেছিল। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমার শত্রুতা কোনো রূপেই মগধের সঙ্গে নয়। আমার শত্রুতা রাজা ধননন্দের নিরঙ্কুশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ধননন্দের পুত্র পব্বতের প্রশ্ন শুনে দৃঢ়তার সাথে বললেন চাণক্য। পব্বতকে মৌন দেখে চাণক্য আরো বললেন, তোমার কথাতে ব্যক্তির পূর্বে রাজ্যকে অগ্রাধিকার দেওয়ার ভাবনা দেখেই তোমার উজ্জ্বল ভবিষ্যতের প্রমাণ পাওয়া যাচ্ছে। চাণক্যের কথা শুনে পব্বতের উপলব্ধি হতে শুরু করেছিল যে তার সামনে তার পিতাকে প্রতিস্পর্ধা দেওয়ার মতন যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে কোনো রূপেই একজন দরিদ্র মূর্খ ব্রাহ্মণ ছিল না, বরং সে একজন স্পষ্ট বক্তা ও অতিশয় বুদ্ধিমান ব্যক্তি, যার লক্ষ্য ও অনুভব সুস্পষ্ট ছিল। পব্বত চাণক্যের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ঠিক তখনই অরণ্যের মধ্যে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। চাণক্য বুঝতে পারলেন এরা নিশ্চয়ই পব্বতের সুরক্ষার জন্য প্রেরণ করা সৈন্যদল। চাণক্যের মনের ভাব বুঝতে পেরে পব্বত তৎক্ষণাৎ তার তলোয়ার মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণভাবে বলল, মগধ রাজ্যের সৈনিকরা আসছে। যদি আমি চাই তবে এক্ষুনি আপনাকে বন্দী বানাতে পারি। তার কথা শুনে চাণক্য মৃদু হেসে বললেন, যদি এটাই তোমার মনোবাঞ্ছা হতো তাহলে তোমার তলোয়ার অনেকক্ষণ আগেই তোমার হাতে বেরিয়ে আসতো। আমার মৃত্যুতেই যদি তোমার সন্তুষ্টি হয় তবে তাই হোক, আমি আসছি। আমার বিশ্বাস তোমার রাজসিক অশ্ব আমার গতিকে অবশ্যই অনুধাবন করে ফেলবে। চাণক্য প্রস্থান করতে উদ্যত হতেই ঠিক তখনই পব্বত বলে উঠল, আজ রাত্রি দ্বিপ্রহরে জলমহলের সমীপে আমার সাথে সাক্ষাৎ করবেন। চাণক্যের তীর একদম সঠিক স্থানে নিবদ্ধ হয়েছিল। তিনি মৃদু হেসে ছায়ার মতো সেখান থেকে উধাও হয়ে গেলেন। যেখানে চাণক্য ধননন্দের অস্তিত্ব নিঃশেষ করে ফেলার জন্য তার প্রাণাধিক প্রিয় পুত্রকে নিজের পক্ষে আনার যার পর নাই প্রচেষ্টা করছিলেন, সেখানে চন্দ্রগুপ্তর জন্য তক্ষশিলাতে নিজের স্থান তৈরি করা প্রতিদিন যেন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। চন্দ্রগুপ্ত আজকের পাঠকক্ষের শিক্ষক ছিলেন আচার্য গজানন। চন্দ্রগুপ্ত কক্ষে প্রবেশ করতেই দেখল আচার্য গজানন আগেই সেখানে উপস্থিত। অন্যান্য শিক্ষার্থীদের সাথে গিয়ে বসে পড়ল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তকে দেখা মাত্রই গজাননের ভ্রু কুঞ্চিত হল, কিন্তু পর মুহূর্তেই তিনি কিছু ভেবে মৃদু হেসে উঠলেন। তার মুখের হাসি দেখে চন্দ্রগুপ্ত খুব ভালো করেই বুঝতে পারছিল যে আচার্য গজানন তাকে সহজভাবে শিক্ষা গ্রহণ করতে দেবেন না। আচার্য গজানন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। পাঠ শুরু করার পূর্বে আচার্য গজানন চন্দ্রগুপ্ত সহ আরো নতুন দুজন শিক্ষার্থীকে নিকটে ডাকলেন। আচার্য গজানন তাকে ডাকতেই চন্দ্রগুপ্ত বেশ ভয় পেয়ে গেল, কারণ সে জানত আচার্য গজানন তাকে পছন্দ করেন না। কিন্তু আচার্য গজানন তার গুরু এবং গুরুর আদেশ পালন করা তার ধর্ম। অবশেষে নিজের স্থান থেকে উঠল চন্দ্রগুপ্ত এবং আচার্য গজাননের নিকটে গেল। আচার্য গোটা কক্ষকে সম্বোধন করে বললেন, যেহেতু আজ এই তিনজন শিক্ষার্থীর এই পাঠকক্ষে প্রথম দিন, তাই আজকের কক্ষের আরম্ভ এই ছাত্রদের কিছু প্রশ্ন করার মাধ্যমেই শুরু হবে। এই কথা বলে আচার্য একটা খুব সুন্দর যশবন্তী ফুলের চারা গাছ সকলের সামনে রাখলেন এবং চন্দ্রগুপ্ত সহ বাকি দুজন ছাত্রের উদ্দেশ্যে বললেন, এই গাছটিকে দেখে গাছটির সম্পর্কে সমগ্র কক্ষকে বলে শোনাও। চন্দ্রগুপ্ত দেখলো এই ছোট্ট যশবন্তী ফুলের গাছের মধ্যে 2-4টে ফুল ফুটে রয়েছে, তাই জন্য গাছটি দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু এই গাছের কিছু অংশ পচতে শুরু করেছিল এবং সেখানে যেই সকল পত্র ছিল সেগুলো হলদে বর্ণ ধারণ করেছিল, আর এই সব কারণ হেতুই গাছটির শোভা ম্রিয়মান হয়ে গিয়েছিল। আচার্যের প্রশ্ন শুনে তিনজন ছাত্রই মৌন হয়ে দাঁড়িয়ে রইলে গজানন আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি হলো, তোমাদের তিনজনেরই এই গাছের বিষয়ে কোনো তথ্য জানা নেই? কি হলো চন্দ্রগুপ্ত, আচার্য চাণক্য কি তোমায় উদ্ভিদ সম্পর্কে কোনো জ্ঞান প্রদান করেননি? আচার্য গজাননের কথা শুনে চন্দ্রগুপ্ত বলল, আচার্য, এটা যশবন্তী ফুলের গাছ, আর এই গাছের ফুল যন্ত্রণা উপশম করার জন্য এবং এই গাছের শিকড় ঔষধি তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও হৃদয়ের কোনরূপ অসুখের জন্য এই গাছ অত্যন্ত লাভদায়ক। বাহ, খুব সুন্দর চন্দ্রগুপ্ত। এবার তুমি কি এই গাছের যে মন্দ দিকগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমাদেরকে বলতে পারবে? গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন আচার্য গজানন। চন্দ্রগুপ্ত কিছু ভেবে বলল, এর মধ্যে যেই শুকনো পত্রগুলো রয়েছে সেগুলোই এর শোভা নষ্ট করে দিচ্ছে। উত্তম, অতি উত্তম। আচার্য গজানন খুশি হয়ে বললেন, কিন্তু তার খুশি যেন মিথ্যে ছিল।
তার মুখ থেকে উত্তম কথাটি শুনে চন্দ্রগুপ্ত যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কক্ষে উপস্থিত বীরসেন ও তার সাথীদের মন খারাপ হয়ে গেল। আচার্য গজানন আবার বললেন, তুমি একদমই ঠিক বলেছ, এই পত্রগুলোই এই গাছের শোভাকে বিনষ্ট করে দিচ্ছে। তাহলে বলো তো, এই পত্রগুলোকে কি করা উচিত? গাছের থেকে এই পত্রগুলোকে আলাদা করে দেওয়া উচিত, সহজভাবে উত্তর দিল চন্দ্রগুপ্ত। এবার আচার্য প্রশ্ন করলেন, এর ফলে কি হবে? চন্দ্রগুপ্ত গাছের দিকে তাকিয়ে বলল, আচার্য, এর ফলে এই গাছটি সুস্থ থাকবে, না হলে ধীরে ধীরে সম্পূর্ণ গাছটি নষ্ট হয়ে যাবে। এই শুনে আচার্য তাকে আদেশ দিলেন, বেশ চন্দ্রগুপ্ত, এই কাজটি তুমিই করবে। আর শুধু এই গাছটি থেকেই নয়, তক্ষশিলার দক্ষিণ প্রান্তে যে ফুলের বৃক্ষগুলো রয়েছে, সেই বৃক্ষগুলোর মধ্যে যে ফুল আর পত্রগুলো পচন ধরে নষ্ট হয়ে গেছে, সেগুলো একত্র করে একটা ডিবি তৈরি করো এবং সেটাকে জ্বালিয়ে দাও। আচার্য গজাননের আদেশ শোনা মাত্রই বীরসেন সহ অন্যান্য ছাত্রদের মুখে তীর্যক হাসি ফুটে উঠল। চন্দ্রগুপ্ত আচার্য গজাননের আদেশ শুনে স্তব্ধ হয়ে গেল। চন্দ্রগুপ্ত উপলব্ধি করল যে আচার্য তাকে অন্যান্য কার্যতে ব্যস্ত রেখে পাঠকক্ষ থেকে দূরে রাখতে চাইছেন। ক্ষণকাল চিন্তা করে সে আচার্যকে বলল, আচার্য, আমি কি কক্ষ শেষ হয়ে যাবার পরে এই কার্যটা করতে পারি? এই শুনে আচার্য গজানন উচ্চস্বরে বললেন, না, যেই রূপে এই পচা নষ্ট পত্রগুলোর কোনো প্রয়োজন নেই, ঠিক তেমনি এই কক্ষে তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি এখানে থাকলে এই কক্ষের শোভা বিনষ্ট হবে। আর তাই এক্ষুনি যাও, আর যেই কার্য তোমাকে আমি দিয়েছি সেটা গিয়ে পূর্ণ করো। আচার্য গজানন দ্বারা কক্ষ থেকে বহিষ্কৃত হওয়ার পরেও চন্দ্রগুপ্ত সেখানেই দাঁড়িয়ে রইল। আর সেটা দেখে বৃদ্ধি পেল আচার্যের ক্রোধের মাত্রা। তিনি চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন? আচার্যের রুক্ষ ও উচ্চ কণ্ঠস্বর শুনে চন্দ্রগুপ্ত ভয়ে কেঁপে উঠল, কিন্তু সমস্ত সাহস একত্রিত করে শেষ প্রচেষ্টা করে বলল, আচার্য, এই পত্রগুলো শুষ্ক হয়ে গেছে অবশ্যই, কিন্তু এগুলো অনুপযোগী নয়। সেই অর্থে এই পৃথিবীর কোনো বস্তুই নিরর্থক নয়, কিন্তু যদি আমি শিক্ষা গ্রহণ করতে না পারি, তবে আমার জীবন অবশ্যই অর্থহীন হয়ে যাবে। চন্দ্রগুপ্তর কথা শেষ হওয়া মাত্রই আচার্য গজানন বিদ্রূপের স্বরে বললেন, যদি এটাই সত্যি হয়, তবে প্রমাণ করো এই নষ্ট পত্রগুলো অনুপযোগী নয়। যদি তুমি এটা প্রমাণ করতে পারো, তাহলে আমি নিজে তোমায় স্বতন্ত্রভাবে এই পাঠ পড়াবো। কিন্তু যদি প্রমাণ করতে না পারো, তবে যেটা আমি তোমাকে আদেশ দিয়েছি সেটাই তোমায় করতে হবে। চন্দ্রগুপ্তর কাছে এই কথার কোনো উত্তর ছিল না, আর তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে কক্ষের বাইরে বেরিয়ে যেতে হলো। রাজকুমার বীরসেন সহ অন্যান্য ছাত্রদের মনে যেন অদ্ভুত শান্তি অনুভূত হলো। পাঠকক্ষ থেকে বেরিয়ে চন্দ্রগুপ্ত ফুলের বাগানে পৌঁছালো এবং বিষণ্ণ মনে বৃক্ষ থেকে ঝরে পড়া পত্রগুলিকে একত্রিত করতে শুরু করলো। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে আচার্য চাণক্যের অনুপস্থিতিতে সে কিভাবে নিজের শিক্ষাকে সম্পূর্ণ করবে, কারণ শুধুমাত্র তক্ষশিলার ছাত্ররাই নয়, বরং শিক্ষকরাও তার বিপক্ষে ছিল। নিজের কক্ষ শেষ করে আচার্য গজানন বাইরে এলেন এবং চারিদিকে দৃষ্টিপাত করতে থাকলেন এবং একাকী একদিকে অগ্রসর হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি যোগ ভবনে উপস্থিত হলেন। সেই সময় সেখানে কেউ ছিল না। আচার্য গজানন সেখানে দাঁড়িয়ে কারোর জন্য প্রতীক্ষা করছিলেন। ক্ষণকাল পরেই একজন কর্মচারী সেখানে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই আচার্য গজানন তাকে প্রশ্ন করলেন, রাজহংসের কোনো সংবাদ পাওয়া গেছে? কর্মচারী তার গলার স্বর যথাসম্ভব নিচু করে বলল, না আচার্য, সে এখনো তক্ষশিলায় ফেরেনি। কর্মচারীর কথা শোনা মাত্রই আচার্য গজানন রাজহংসের বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন। কর্মচারী তাকে প্রণাম জ্ঞাপন করে প্রস্থান করল। আচার্য বিড়বিড় করে বললেন, রাজহংসের পাটলিপুত্র থেকে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? সে কোনো সমস্যার সম্মুখীন হলো না তো? না না না, আমায় শীঘ্র তার সন্ধান করতে হবে। এইদিকে পাটলিপুত্রতে সেনাপতি ভুজঙ্গ রাজহংসকে বন্দী করেছিলেন। তাকে নগরের পথ দিয়ে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে মহামন্ত্রী অমাত্য তার রথে চড়ে রাজ্যের পরিভ্রমণ করতে বেরিয়েছিলেন। অমাত্যর মন অত্যন্ত প্রসন্ন ছিল, কারণ তিনি জানতেন তিনি তার পথের সবচেয়ে বড় কাঁটা রক্ষামন্ত্রী সাত্তারকে পথ থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন কোন ক্রমে মন্ত্রী শম্ভুনাথকে শেষ করে তার মাধ্যমেই চাণক্যের কাছে পৌঁছাতে চাইছিলেন। অমাত্য কিছু দূর অগ্রসর হয়েছিলেন মাত্র, তখনই রাজহংসের কণ্ঠস্বর তার কর্ণগোচর হল।
অমাত্য শব্দের উৎসের সন্ধানে দৃষ্টিপাত করতেই দেখলেন একজন ব্রাহ্মণ যুবককে সেনাপতি ভুজঙ্গের তত্ত্বাবধানে সৈনিকদের দ্বারা বন্দি বানিয়ে টেনে হিঁচড়ে একদিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাজহংস সেনাপতি ভুজঙ্গের কাছে বারংবার কাতর আরতি জানিয়ে চিৎকার করে বলছিল, আমার কথায় বিশ্বাস করুন, আমি কোনো গুপ্তচর নই, এইসব ওই চাণক্যের কীর্তিকলাপ, দয়া করে বিশ্বাস করুন। সেনাপতি ভুজঙ্গের ওপরে রাজহংসের কাতর আরতির কোনো রূপ প্রভাব পড়ছিল না, কিন্তু অমাত্য তার কথাগুলো শুনে ফেলেছিলেন। চাণক্যের নাম শোনা মাত্রই অমাত্যর কান সজাগ হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ রথের সারথীকে আদেশ দিলেন, রথ ওই দিশায় নিয়ে চলো যেখানে সেনাপতি ভুজঙ্গ রয়েছেন। সারথী অমাত্যর আদেশ অনুসারে রথ বিপরীত দিকে নিয়ে গিয়ে ঠিক সেনাপতি ভুজঙ্গের সম্মুখে দাঁড় করালেন। সেনাপতি ভুজঙ্গ মহামন্ত্রী অমাত্যকে দেখেই নতমস্তকে অভিবাদন জানিয়ে জিজ্ঞাসা করলেন, মহামন্ত্রী, আপনি এখানে? কোনো সমস্যা ছিল তো আমায় ডেকে নিতেন, আপনি কেন কষ্ট করে এখানে এলেন? না ভুজঙ্গ, আমার কোনো কষ্ট হয়নি, আমি তো রাজ্যের পরিভ্রমণে বেরিয়েছিলাম। কিন্তু তুমি বলো, এই দীন দরিদ্র ব্রাহ্মণকে নিয়ে কোথায় যাচ্ছ? অমাত্যর প্রশ্ন শোনা মাত্রই সেনাপতি উত্তর দিল, মহামন্ত্রী, এ কোনো ব্রাহ্মণ নয়, বরং একজন গুপ্তচর আমাদের চোখে ফাঁকি দিয়ে পাটলিপুত্রতে প্রবেশ করার প্রচেষ্টা করছিল। সেনাপতি ভুজঙ্গের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রাজহংস চিৎকার করে বলে উঠল, আমি কোনো গুপ্তচর নই, বরং তক্ষশিলার আচার্য গজাননের ছাত্র। তার কথা শুনে অমাত্য বিস্মিত হয়ে বলে উঠলেন, তুমি যদি তক্ষশিলার অন্তর্গত হও তাহলে এখানে কি উদ্দেশ্যে এসেছিলে? রাজহংস উত্তর দিল, আমার আচার্য গজাননের দ্বারা প্রেরণ করা সংবাদ পৌঁছতে। তিনি বলেছিলেন মগধের সেনাপতির নিকটে গিয়ে এই সংবাদ দিতে যে মগধের শত্রু চাণক্য মগধে প্রবেশ করতে চলেছেন। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করল না। অমাত্য উপলব্ধি করল চাণক্য মগধে প্রবেশ করেছেন এবং সুদূর তক্ষশিলাতেও চাণক্যের শত্রু বিদ্যমান, যে চায় চাণক্য বন্দী হোক এবং মৃত্যুবরণ করুক। শত্রুর শত্রুকে মিত্র বানাতেই হবে। চাণক্যকে বন্দী করার এই সুবর্ণ সুযোগ অমাত্য কিছুতেই হারাতে চায় না। চাণক্য কি সত্যি বন্দী হবে এবার? অসম্পূর্ণ থাকবে মগध জয়ের স্বপ্ন? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।